অজিত, অজয়, নাম অজিত? অজিত? হ্যাঁ। অজিত তো আমার নাম না। কি নাম? হ্যাঁ, আমার নাম তো। ঠিক আছে, ভেতরে কে আছে? ঠিক আছে, এটা শেষ করে অন্যটায় যাব, এত তাড়াহুড়ো করার কিছু নেই। এটাই এই ফ্ল্যাটটা, ঠিকই এসেছি। এই বাচ্চাটা কবে থেকে এখানে আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আসলে এই বাচ্চাটাকে একটা এজেন্টের থ্রু এনেছিলাম। হুম হুম। আসলে বাচ্চাটার শরীর খারাপ ছিল, হুম। ও কোথাও যাচ্ছিল ওর গ্রামে, তাই আমার কাছে রেখে গেছিল। আপনি কি একে এখানে কাজ করানোর জন্য না না, রেখেছেন? বেসিক্যালি ওর অপারেশন হয়েছিল পায়ে। হ্যাঁ, এই জন্য। আপনি বসুন। তাহলে গেটটা কেন খুললো যদি কাজ করার জন্য না থাকবে? হ্যাঁ, আমি ঘরের ভিতরে ছিলাম তো তাই শুনতে পাইনি। স্যার, ওর মায়ের কাছ থেকে কমপ্লেন ছিল কি বাচ্চা এখানে কাজ করে। গ্রাম না শামুকতলা? না, কাজ করে না, বলছি আপনাকে। সে যাই হোক, না না, আমি আপনাকে সব এর বলছি। পুরো অ্যাড্রেসটা কি? পুরো অ্যাড্রেস? হ্যাঁ, এর পুরো অ্যাড্রেসটা কি? ওর মা আসবে, এসে বলবে। আপনি এরকম করে কথা বলছেন কেন? বিনা কারণে আপনি এত প্রশ্ন করছেন কেন? বিনা কারণে আমি কোনো প্রশ্ন করছি না। ও একটা নাবালক, ব্যাপারটা বিবেচনা তো করে কি দেখুন। আমরা ওকে জোর করে এনেছি? আপনি আমার কথাটা শুনুন। আমি কি বলেছি আপনি ওকে জোর করে এনেছেন? না না, আপনার ব্যবহার দেখে তো আমার সেটাই মনে হচ্ছে। ম্যাডামের সঙ্গে আমাদের যেভাবে কথা হয়েছিল আমরা সেইভাবেই ব্যবস্থা করেছি। আমার বয়স 13 বছর। তুমি কত বছর বয়স থেকে লোকের বাড়িতে কাজ করছো? আমি তো 6 বছর পাঞ্জাবে কাজ করেছি, আর 2 বছর এখানে কাজ করছি। তোমার বাড়ি কোথায়? আমি ইউপিতে থাকি, হায়দারকার বারাবাঙ্কি। গ্রামের নাম দুবে কাপুরুয়া। কত কিলোমিটার পরে এখান থেকে? জানি না, হুম। ওদের বাড়ি তো ওইদিকে, তারপর পুরো বস্তি পার করার পর আমাদের ঘর। তো কত ঘন্টা হাঁটতে হয় তোমার? মানে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা? ওর থেকে বেশি। 1.5 ঘন্টা? আজকে টিউশন গিয়েছিলে? হ্যাঁ। হুম। এখানে সব বাড়িতে থাকে। বাড়ি কোথায় তোমার? পাকুড়। হুম। পাকুড়ে। পাকুড়ে? হ্যাঁ। পাকুড়ে কে কে আছে? মা আছে, বাবা আছে, বড় ভাই, আর আমার ছোট বোন। হুম। আপনি এটা কি করছেন? হাল চালাচ্ছি। আপনি কোন ফসল ফলান? হ্যাঁ, আপনি কোন ফসল ফলান, মানে আপনি কি চাষ করেন? ধান, মাকাই। ও, আপনি একাই চাষ করেন? না না, একা কি করে করব? আর কে কে করে আপনার সাথে? সবাই, বাড়ির সকলে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাচ্চারা পড়তে গেছে, আর ওই আমার বউ। আচ্ছা, আপনার জমি কতটা? 2 একর। 2 একর আছে? যা জমিতে হয় সেটা নিজেদের জন্য না বিক্রির জন্য? না না, আমরা খাই। আচ্ছা, আপনারা হ্যাঁ, খান। না খেলে বাঁচবো কি করে? সব মিলিয়ে কটা বাচ্চা আপনার? বাচ্চা 4টে না? 7টা। ও, 4টে 7টা। কোথায়? কতগুলো বাচ্চার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে কতগুলো বাচ্চার হয়েছে? 3টে। 3 জনের।
আর বাকি আছে 4 জন। হুম। আর বাকি 4 জন কোথায়? এখানে একজন আছে, আর বাকি দুজন স্কুলে গেছে, আর একজন দিল্লি গেছে। আমি তখন ওই গ্রামে পড়তাম, তখন ওই ছেলেটাকে আমার কাকার মতো মনে হতো। নামটা কি? নারায়ণ সাহু। ও বলতো তোর বাবার অবস্থা খুব খারাপ, আসলে না কিছু লোক আমার বাবার উপর টুকটাক করে দিয়েছে, সেই জন্য ও না মাঝে মাঝে আতপাগলের মতো করে, আর বাবা যারা এটা করেছে তাদের খুব গালাগালি করে। সেই জন্য বাবার জন্য আমি যা পারি করব এটা ভেবে, আসলে আমার মা একা সামলাতে পারে না, আর আমরাও টাকা কোথায় পাবো এটা ভেবে তখন ওই লোকটা আমায় জিজ্ঞেস করলো আমি কাজ করব কি না। আমি জিজ্ঞেস করেছিলাম কোনো সমস্যা হবে না তো ওখানে গেলে। তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম মা যেতে দেয় বা না দেয়। ও বলেছিল জিজ্ঞেস করো, তো মা বললো না যাওয়ার দরকার নেই কোথাও। তখন লোকটা বলল তুমি আমার সাথেই চলো, একসাথে থাকবো, মানে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরের দিন যখন সকাল হলো আমার বাবা চলে গেল কাজ করতে। আমার বাবা বলে গেছিলো যে তুই স্কুলে যাবি। আমি বলেছিলাম হ্যাঁ বাবা আমি যাব, কিন্তু আমি জানতাম আমি কোথায় যাব, কিন্তু আমি আমার বাবাকে মিথ্যে বললাম যে আমি স্কুলে যাব। হ্যাঁ 23শে ডিসেম্বর আমি দিদির বাড়ি যাচ্ছিলাম, আমি জানি না কী করে। তারপরে গেছিলাম বাজারে, দাঁড়ালাম। কোন বাজারে? ওই চাপড়া বাজারে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ভ্যানে রিক্সায় যাচ্ছিলাম। তারপরে যাওয়ার পর রকি কোথায় ছিল আমি জানি, হয়তো রকি মানে আমার সঙ্গে ভালোবাসা ছিল। তারপরে কদিন কথাবার্তা বলার পর মানে ওর সঙ্গে কোনো সম্পর্ক আমার আর ছিল না। হুম। তারপরে ছেড়ে দেওয়ার পর ওই জন্য কিসের রাগ জানি না, জানার পর তারপরে দেখি ওরা সব দাঁড়িয়ে আছে, আমাকে ডাকলো, কথাবার্তা হতো, চিনি, ওই জন্য গেলাম। যাওয়ার পর একটা মানে মিঠাই মতন খাই দিল। ওইটা খাওয়ার পর তারপরে কী হলো জানি না, তারপরে মানে জ্ঞান ফিরে দেখে দিল্লি। এসআরসি ক্যাম্প আমাকে 2 মাস রেখেছিল, ওখানেই খেতে দিত, অনেক কিছু শিখিয়েছিল। আমি তো গ্রামের দেহাতি, আমি তো গ্রামের জীবনের বাইরে আর কিছুই জানতাম না, এমনকি আমি হিন্দিও বলতে পারতাম না। তো আমি ওখানে হিন্দি শিখলাম, সব কিছু শিখলাম। তারপর 2008 নভেম্বর 13তে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিল। আচ্ছা বলতো মেয়ে, তুই কি খেলছিস? কেন দেখতে পাচ্ছ না কিতকিত খেলছে? আরে দূর বোকা, ওটাকে তো আমরা তি 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 বলি। এই মেয়ে, তোর নাম কি রে? আমি তোমাকে আমার নাম বলবো কেন? আরে বল না, মিষ্টি কিনে দেবো। মিষ্টি কিনে দেবে? আমার নাম বুদনি। বুদনি? আচ্ছা তোর বাবার নাম কি? আমি কেন আমার বাবার নাম বলবো? আরে বল না, ও আমার ফ্রেন্ড ছিলেন। ফ্রেন্ড মানে কি? মানে বন্ধু। আচ্ছা বন্ধু। আমার বাবার নাম সোমা। সোমা? হ্যাঁ। তোর বাড়িটা কোন দিকে? ওই গাছটা দেখতে পাচ্ছ? ওর পরে। আচ্ছা ওই গাছটা কাঁটা লাগা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল তোর বাড়ি যাই। নমস্কার দিদি। নমস্কার, তুমি কে? আমি সোমার বন্ধু। অপেক্ষা করো, আমি ওকে ফোন করছি। তাড়াতাড়ি ডাকো। আরে শুনছো? আরে সব সময় এরকম চিল্লাচ্ছ কেন? আমি তোমার ছোটবেলার বন্ধু মাংরাম। দেখো, আমি দিল্লিতে আমার কাছ থেকে ছুটি নিলাম। আমি আমার মালিককে বললাম আমি দেশে যাব। আমার মালকিনের কাজের জন্য একজন লোকও দরকার। তো তখন ভাবলাম যখন আমি গ্রামে আসছি তখন তোমাকে বলি না কেন। কিন্তু আমার তো এখানে অনেক কাজ। আরে দূর, বুড়ো লোকদের কে চাইছে? আমি তো তোমার মেয়ের কথা বলছিলাম। আরে আমার মেয়ে? হ্যাঁ।
কিন্তু ও তো অনেক ছোট দাদা। আরে দূর বোকা, আরে যত ছোট তার দাম তত বেশি। তত পয়সা? কিন্তু তুমি বলো আমি মাসে মাসে পয়সা পেয়ে যাবো তো? আরে কোনো চিন্তা নাই, প্রতি 4 মাস অন্তর তুমি পয়সা পেয়ে যাবে। আরে প্রতি 4 মাসে পয়সা পেয়ে যাবো? তাহলে তো আমি আমার মেয়েকে নিশ্চয়ই পাঠাবো। আরে ওকে আন তাড়াতাড়ি। তাড়াতাড়ি আনো। আরে শোন, ও দিল্লিতে থাকে, ও ওখানে তোর কাজের ব্যবস্থা করে দেবে। আরে আমাদের মাংরার মেয়েকে দেখেছিস, একদম টিপটপ। তুইও ওরকম ভাবে আসবি, লোকে বলবে সোমার মেয়ে, যা তো চাকরি হয়ে গেছে, এ ভাইকে নিয়ে যা। না মা, আমি যাব না। না যা, তাহলে তুইও ওদের মধ্যে ইংরেজিতে কথা বলতে পারবি। শোন মা, আমি এখন বুড়া হয়ে গেছি, এখন তুই তো আমাকে একটু রোজগারে সাহায্য কর। যা মা যা। চল। আরে ভাই, আমাকে টাকাটা কিন্তু 4 মাসে পাঠিয়ে দিও। আরে চিন্তা নেই, পুরো বছরেরটা একবারে পাঠিয়ে দেবো। আমাদের বাড়িতে একটা লোক ছিল, ওনার সাথে পরিচিত ভাটায় কাজ করতে করতে। তো উনি বললো যে আমার দিদির বাড়ি আছে ভালো, সেখানে মেয়েটা দিয়ে ভালো থাকবে, একটা মেয়ে তো সেখানে ভালো থাকবে আর ভালো পড়াশোনা করবে এবং তোর বিয়ে থাওয়ার দেওয়ার অসুবিধা হবে না। তা বলে নিয়ে গেল, নিয়ে যেতে একদিন দেখে বলছে ওকে অন্য জায়গায় পাঠিয়ে দে, ভালো জায়গায় থাকবে, হ্যাঁ কিছু পয়সা করিও পাবি। আমি পয়সা করি আমার দরকার নেই, তুমি দিদির বাড়িতে দিলে দাও, আর না দিলে দিয়ে যাও। তার মধ্যে ওরা দিল্লিতে নিয়ে চলে গেছে। একদিন এসে আমাকে 2000 টাকা দিয়েছে, বলছে দেখ 1 মাসের মাইনে দিয়ে গেলাম, প্রতি মাসে তোর মাইনে দিয়ে যাবো। তুমি মাইনের দরকার নেই, তুমি আমার মেয়েকে নিয়ে এসো। তোমাকে তো দিল্লিতে দিতে বলিনি। ওরা তো নিজেদের মধ্যে কথা বলে নিল, কথা বলে জামা কাপড় নিল, রাতে ওদের লুকিয়ে রেখেছিল। তারপর ওদের যে নিতে এসেছিল সাহিল, ঘরের কোনো লোকজনই কেউ কিছু জানতো না যে ওরা পালিয়ে গেছে দিল্লি। তো ওরা পরে যখন দিল্লি পৌঁছে গেল, জানতে পারলো দিল্লি নিয়ে গেছে জয়রাম কাজ করার জন্য। জায়গাটার নাম পাঞ্জাবি বাগ। ওর নাম তো ছিল মুকেশ, মনে নেই আর কোনো নাম বলেছিল কি না। দিল্লিতে তারা অ্যাপার্টমেন্ট, লালবাতি। তারা অ্যাপার্টমেন্ট, লালবাতি 12 নম্বর গলি। এগুলো বলতো তাই শুনতো, কিন্তু আমার সঙ্গে ভালো কেউ কথা বলতো না, কিছু করতো না। একটু জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে স্যার। ফিল্টারে পাওয়া যাবে কি? ওটা তো এখানে পাওয়া যাবে না স্যার, একটু নিচের থেকে আনাতে হবে। একটু আমাদের জন্য আনাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তাহলে এটা আপনারই কোম্পানি? হ্যাঁ অবশ্যই স্যার, এটা আমারই কোম্পানি, আমি মালিক এখানকার। আমার নামই রেহান খান, আর আপনি দেখে নিন আমার বাবার নামই বিলাল শেখ। তো কাজের কথাতে আসি, তাহলে আপনি আমাদের একজন আনট্রেন্ড কাজের লোক দেবেন, তাই তো? হ্যাঁ, আপনি আনট্রেন নিয়ে নিন, ফুল ট্রেন নিয়ে নিন, সেমি ট্রেন নিয়ে নিন, যা চাই তাই পাবেন। না না, আমরা আনট্রেন্ডই চাইছিলাম, তো আমরা আনট্রেন্ডই নেব। তো আপনি কমিশন কত নেবেন? 25,000 স্যার। 25,000 টাকা নেবেন আপনি? হ্যাঁ। ওকে, তো আপনি এই 25,000 টাকা একবারই নেবেন না বারবার নেবেন? একবারই নেব স্যার। ভাই 25,000 টাকাটা একটু বেশি মনে হচ্ছে না? স্যার, এখন কাজের লোক মার্কেটে পাওয়া যাচ্ছে না, প্রতিদিন দাম বাড়ছে। আগে তো আমরা 12,000 টাকা 14,000 টাকা কাজের লোককে দিতাম, আমরাই 20,000 টাকা নিতাম। এখন তো আমরাই 18,000 টাকা 19,000 টাকা কাজের লোককে দিয়ে দিই। আমরা যদি 18,000 টাকা 19,000 টাকা এজেন্টকে দিয়ে দিই, আমাদেরও তো এজেন্ট দিয়ে আনাতে হয় না। নাম কি তোমার? কত বয়স ফুলমণি তোমার? হ্যাঁ, বয়স কত তোমার? তোমার এজ কত? কত বছর কত বছর বয়স তোমার? হ্যাঁ, ও জানে না বয়সটা। আচ্ছা।
যেদিন যেদিন আমি পৌঁছালাম পরের দিন সকালে ওই ওই যে মেয়েটা ওই বাড়িতে ছিল, ওই মেয়েটা এলো দৌড়তে দৌড়তে। ও বলল ও ও বলল বলেছিল আমাকে অনেক করতো ওরা। ও বলল আমি বারান্দা থেকে লাফিয়ে এসেছি কোনো রকমে বেঁচে, আমার কাছে শুধু 100 টাকাই ছিল। ও বলছিল ও অটো ধরে গেছিল সাধু ভাইয়ার কাছে। সাধু ভাইয়া ভালোই ছিল। এরপর ও সোজা চলে গেছিল ওর এজেন্সিতে। ওই সময় তো আমিও নতুন নতুন দিল্লি গেছিলাম। ও যখন সব বলছিল আমাকে, আমারও ভয় করছিল যেন আমার সাথেও এরকম না হয়। আমি শুধু বলতাম হে ভগবান আমার সাথে যেন এরকম না হয়। বলছিল কি জানতাম যে আমাকে ঠিক ওই জায়গাতেই যেতে হবে। বাবা, চিঠি লেখার প্রধান কারণ হলো আমি তোমায় মিথ্যা কথা বলে দিল্লি এসেছি। আমি এখন দিল্লিতে একটা অফিসে কাজ করছি, খাওয়া দাওয়া সব অফিসের থেকেই পাই, আর মাসে 2050 টাকা পাই। বাবা, আমার জন্যও চিন্তা করো না, আমি এখানে ঠিকই আছি আর আশা করছি তোমরাও ভালো আছো। বাবা, আমার টিসি, জাতি প্রমাণপত্র এগুলো পাঠিয়ে দিও। আর আমি আমার নতুন অফিসের ঠিকানাটা পাঠাচ্ছি, ওটা সব জায়গাতে পাঠিয়ে দিও। আমি আস্তে আস্তে মানে বারবার আসার পর বুঝেছি যে বাঙালিদের বেশিরভাগ ন্যানি বলা হয়। যেরকম বাইরে থেকে যে মেয়েরা দিল্লিতে আসে তারা কেন আসে? তারা দক্ষতা তৈরি করে নিজেদের ভালো ন্যানি তৈরি করার জন্য। আমি এর কারণটা বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা দেখে খানিকটা এরকমই মনে হয়। আমি ওকে একটা এজেন্সির মাধ্যমে পেয়েছিলাম, আর ও এমনি ভালো মেয়ে। ও হচ্ছে আমার কাজের লোক, ও রাধা। হ্যাঁ, ও খুবই ভালো মেয়ে। এরকম কাজের লোক আমরা ইংল্যান্ডে খুব একটা পাই না, তো ইন্ডিয়াতে এসে এরকম ধরনের সাহায্য পাওয়াটা সত্যিই খুব ভালো ব্যাপার। ন্যানি ব্যাপারটা এখানে খুব বড় ব্যাপার, আমি জানি। ন্যানিরা কাজ করতে শুরু করে বাচ্চা জন্মানোর আগে থেকে। আমি ঠিক জানি না, যদিও বলে যে ওরা দক্ষ, কিন্তু তাও আমি আমার প্রয়োজন মতো ওকে শিখিয়ে নিয়েছি কি করে বোতল পরিষ্কার করতে হয়, কি করে বেবির কাজ করতে হয়, এমনকি কিভাবে বেবির জামা কাপড় পরিষ্কার করতে হয় এবং বাচ্চা কীরকম করে খাবে সব। হ্যাঁ, আমি এজেন্সির মাধ্যমেই পেয়েছি। দিল্লিতে করাতো, আমাকে দিয়ে বাসন মাজাতো, ঝাড় দেওয়াতো, আর বিছানা পরিষ্কার করাতো, কাপড় ইস্ত্রি করতাম, বাথরুম পরিষ্কার করতাম। ওরা তো আমাকে দিয়ে প্রায় সব কাজই করাতো, খাবারও আমাকে দিয়েই বানাতো। রান্না করা শিখিয়ে দিয়েছিল, আর ওরা আমাকে সামান্যই সাহায্য করতো। আমাকে ওরা নিজের বাচ্চার মতোই দেখতো। কোথাও গেলে আমাকে নিয়ে যেত, কোথাও বেড়াতে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যেত, রাতে কোথাও খেতে গেলে সঙ্গে নিয়ে যেত। ওদের বাচ্চার জন্য জামা কাপড় কিনলে আমার জন্যও জামা কাপড় কিনে আনতো। ধরুন যদি কোনো ভুল হয় তাহলে বকাবকি তো করবেই। ধরুন আপনি কোনো কাজ করছেন, আপনার কোনো ভুল হয় তাহলে আপনার বস তো আপনাকে বকবেই। ওরকম আমারও ছিল। যখনই মালকিন জলখাবার বানাতে যেত তখনই আমাকে পাঠিয়ে দিত সিঁড়িতে ঝাড়ু পোছা লাগাতে, আর আমি কাঁদতে কাঁদতে সব কিছু করতাম। আর মালকিন বলতো যখন আমরা জলখাবার খাবো তখন আমরা তোর মুখ দেখতে চাই না, এরকম করে বলতো। ওরা কি করতো না, হাতটা মুঠো করে এরকম করে মারতো যাতে আমার খুব জোরে লাগতো। আর না শুনলে কি করতো না, পেছন থেকে এসে ঝাপড়ে দুটো চড় মারতো মুখে। আর পিছন থেকে না মারতে পারলে পিঠে মারতো, আর না হলে হাতটা পিছন দিক থেকে ধরতো আর মারতো 2 ঝাপড় মুখে। এরকমই করতো আমার সাথে। যখনই আপনি বাড়ির বাইরে যাবেন তখনই আপনার সমস্ত জিনিস লক করে যান। যদি আপনি বাড়ির বাইরে যান তাহলে দরজাটা বাইরে থেকে লক করে যেতে পারেন। যতক্ষণ না আপনার বিশ্বাস হচ্ছে যে বাচ্চাটা আপনার পরিবারের একজন হয়ে গেছে, আর যতক্ষণ না আপনি ওর উপর। তো আপনাকে আমি 25,000 টাকা কেন দিচ্ছি? না না, নিশ্চয়ই দিচ্ছেন, কিন্তু আপনি 1 লাখ টাকা রেখে গেলে আমার মন পাল্টাতে 1 মিনিটের সময় লাগবে না, আমি টাকা নিয়ে পালিয়ে যাব। স্যার, এই জন্যই কিন্তু আমরা আপনাকে বারণ করব, জিনিসটা 1 টাকার হোক বা 1 লাখ,
সোনার হোক বা পিতলের, আপনারা কিন্তু জিনিসটা লক করে রাখবেন। And the doctor couple in Delhi accused of torturing their teenage domestic help have been remanded to 2 days police custody. They were arrested earlier in the afternoon from Rajouri Garden area of the capital yesterday. A Delhi court had refused to give them anticipatory bail, and the teen help was rescued on Thursday night. Now 6 days after she was locked up by her employers who went on a holiday to Bangkok, the couple returned to Delhi a day later, but the police issued a lookout notice on the 1st of April. This doctor couple arrested 6 days after their teenage domestic help was rescued from their locked home in Delhi. The 13-year-old says she was locked up for almost a week and starving as her employers went on a holiday to Bangkok. এবার ব্যাংকক যাওয়ার সময় আমাকে 6 দিনের জন্য বন্ধ করে গিয়েছিল। এমনকি আমার খাওয়ার জন্য কিছু রাখেনি, কিছুই না। যা ছিল সব গুনে গিয়েছিল আর বলেছিল যদি কিছু কম হয় তাহলে ফিরে এসে তোকে মেরে ফেলবো, ঝাড়খণ্ডেও বেঁচে ফিরে যেতে দেব না। আমি বলেছিলাম না বৌদি, এরকম করবেন না, আমি শুধু আমার মা বাবার জন্যই এসেছি, এটাই বলেছিলাম। আর আমার মা বাবাকে নিয়ে কিছু যখন বলতো তখন আমার প্রচণ্ড রাগ হতো। গুরগাঁওতে কাজ করেছিলাম 1 বছর। তারপর আমার মায়ের ফোন এসেছিল যে আমি ঘরে অসুস্থ, তুই ফিরে আয়, অসুবিধা হচ্ছে। তো আমি দিদিকে বললাম যে দিদি আমাকে তো একবার বাড়ি যেতে হবে। তো দিদি আমাকে ছুটি দিয়ে দিল। তো এজেন্ট দাদারা অফিসে নিয়ে এলো। শুকুরপুরে এলাম, তো দাদারা জিজ্ঞাসা করলো গ্রামে গিয়ে কী করবি। তো আমি বললাম যে মা বাড়িতে অসুস্থ, আমার বাড়িতে কেউ নেই, ছোট ছোট ভাই, কিন্তু ওরা দিল না, অন্য বাড়িতে কাজে লাগিয়ে দিল। ওই বাড়িতে আমি বৌদিকে বললাম যে আমি থাকতে পারবো না, কিন্তু বৌদি আমাকে যেতে দিল না। তো আমি 1 বছর ওখানেই কাজ করেছিলাম। আমি ওদের বলতাম আমার বাবা মার সাথে কথা বলিয়ে দাও না, তো বৌদি আমাকে বলল আমি কথা বলাতে পারবো না, এজেন্টের বারণ আছে। এটা আমার মনে হচ্ছে যখন আমরা ফোন করে পাই না, তখনই আমার মনে হয়েছে 3 মাস পরে আমি মানে 2 মাস পরে একবার ফোন করেছি, তখন পেয়েছি। 3 মাস পরে যখন আমি ফোন করছি তখন পাচ্ছি না, তখনই আমার মনে ডাউট হয়ে গেছে। তখন আমি আপনাদের কাছে ছোটাছুটি করা ধরলাম, আর কি করবো। ফোনের পরে ফোন করে যাচ্ছে আর পাই না। আর সেই বাড়ির থেকে বলছি এখানে কোনো মেয়ে থাকে না, এটা রং নাম্বার, আর কোনদিন ফোন করবে না, এই নাম্বারে আর ফোন করবেন না, এখানে কোনো সবিতা বলে কেউ থাকে না। আপনি যদি আমার কথা শোনেন তাহলে বলবো স্যার, টেনশন যে হয় না সেটা দুটো কারণের জন্য হয়। এই ধরুন সেলফোন, মোবাইল ফোন যদি থাকে তাহলে প্রবলেম হবে। আর 2 নম্বর, আপনি যদি ওকে কারোর সাথে বেশি মিশতে দেন তাহলে সমস্যা হবে। হ্যাঁ ভাই, এই জন্য আমরা ট্রেন কাজের লোক বারণ করছি, ওদের কাছে মোবাইল ফোন থাকে। ট্রেন লোকের কাছেও মোবাইল ফোন থাকে, আনট্রেন লোকের কাছেও মোবাইল ফোন থাকে। আনট্রেন লোকেদের মোবাইল ফোন দেখুন আমি লকারে এত জমা করে রেখেছি, যারাই কাজ করতে আসে তাদের সিম কার্ড, মেমোরি কার্ড আমি এখানেই জমা করে রাখি। তুমি কাজ করতে যাচ্ছ না ফোন করতে যাচ্ছ? এই যে কাজের লোককে যে আমি মাসে মানে আপনাকে যে 25,000 টাকা দেবো, তো আমি মাসে কাজের লোককে কত টাকা দেবো? আনট্রেন মেডের মাইনে 2,500 টাকা হবে, ধরে নিন এই প্রতি মাসে। প্রত্যেক মাসে? তো ওটা আমরা কাকে দেবো? যদি আমি স্যালারি কালেক্ট করতে আসি তাহলে তার বদলে আমি আপনাকে একটা বিল দেবো। একটা বিল আমাদের কাছে থাকবে, একটা বিল আপনার কাছে। এতে একটা সিকিউরিটি থাকবে যে কাজের লোকটা কোথাও যেতে পারবে না। ওরাতে যদি পয়সাই না থাকে ও বাচ্চারি যাবে কোথায়? দেখুন, আপনাদেরকেও আমাদের জবাব দিতে হয়। যেমন দেখুন, আপনি কালকে যখন আমি আপনার কাছে কাজের লোকের টাকাটা নেব তখন আপনি আগে এরকমই হতো, এজেন্টদেরকে আমরা স্যালারি দিয়ে দিতাম, ওরা এসে নিয়ে যেত। স্যার, এখানে এরকমই হয়, আগে তো আমিই কালেকশন করে নিয়ে আসতাম। প্রত্যেক মাসে মাসে এজেন্ট আমার স্যালারি নিয়ে যেত। একদিন আমি দেখতে পেয়ে গেছি, তো আমি বৌদিকে জিজ্ঞাসা করছি যে এখানে প্রত্যেক মাসে কেন আসে। তো বৌদি বলেছিল ও আমার মাইনে নিতে আসে। তো আমি বলেছিলাম আমাকে জিজ্ঞাসা করতে পারতে, কাজটা তো আমি করছি। তারপর বৌদিকে বলেছিলাম ও কেন আমার টাকা নেবে, আমি কাজ করছি, টাকা আমি নেব। 8 মাসের টাকা নিয়েছিল আর 3 মাসের টাকা বৌদির কাছে ছিল। আমি 1 বছর 20 দিন কাজ করেছিলাম। বৌদি আমাকে 7,300 টাকা দিয়েছিল, এমনিই 300 টাকা দিয়েছিল। তো আমি 12 তারিখ সন্ধ্যায় অফিসে গিয়েছিলাম। এজেন্ট দাদারা জিজ্ঞাসা করলো পয়সা কোথায়। আমি বললাম আমার কাছে আছে। তখন ওরা সেটা চাইছিল। আমি বলেছিলাম আমি আমার পয়সা ঠিকই সামলে রাখতে পারবো। তো ওরা আমার সব পয়সা ছিনিয়ে নিল, 1 টাকাও আমাকে দিল না, আর বলেছিল টাকাটা আমরা রেখে দেব। তার কিছুক্ষণ পর হাসতে হাসতে বলল তোর পয়সায় আমরা মদ খাবো, আর আমাকে বাড়ি যেতে দিল না।
আমি এখান থেকে যখন গেছিলাম আমার বয়স ছিল 8 কি 9 বছর। কে নিয়ে গেছিল? প্রথমবার যখন গেছিলাম আমাকে নিয়ে গেছিল গৌরাঙ্গ, ওই কালীনগরে। ওর নাম ছিল গৌরাঙ্গ, ও নিয়ে গেছিল। প্রথমবার যখন গেছিলাম ওই 2 বছর পর ফিরেছিলাম বাড়ি। প্রথমে যে নিয়ে গেছিল সে নিয়ে আসেনি, অন্য আর একজন আমাদেরকে নিয়ে এসেছিল। তো যখন তুমি প্রথম 2 বছর গিয়েছিলে তখন তুমি পয়সা পেতে? পয়সা আমরা পেতাম না, ওই যে কোম্পানি হয় না, ওই যারা মেয়ে পাঠায়, আমি ওই কোম্পানিতেই কাজ করতাম, ওরা ওখানেই পয়সা দিত। কোম্পানি থেকে যে পয়সা নিয়ে যায় এজেন্ট, ওরা না মিথ্যে কথা বলে পয়সা নিয়ে আসে, আমাদের মা ভাই অসুস্থ বলে, ঘরে খেতে পাচ্ছি না এসব বলে ওরা টাকা নিয়ে আসে। তখন যেখানে কাজ করি ওরা পয়সা দিয়ে দেয়। ওরা জানেই না এজেন্টরা সত্যি না মিথ্যে বলছে। ওরা পয়সা নিয়ে নেয় কিন্তু আমাদের ঘরে আর পয়সা দেয় না। যখন বাড়ি থেকে নিয়ে যায় তখন 1 বছরের জন্য নিয়ে যায়, বলে 1 বছর পর ফিরে আসবে, কিন্তু মিথ্যে কথা বলে যে কাজ খুব ভালো করছে। মানে ও এখন আসতে চাইছে না, ও বলছে খুব ভালো কাজ করছে কিন্তু পয়সা আপনি পেয়ে যাবেন। বেশি টাকা নিয়ে কাজ করায়, তারপরেই 1000 টাকা 1500 টাকা হাতে ধরিয়ে দেয়। যে পাশের এই মাস্টার বউ, সুনীল মাস্টার বউ বলে খবর দিস নি, তোর মেয়ের ব্যাপারে হয়তো বিক্রি করে দিতে পারে, তা সেই থেকে আর ইয়ে হয় না। তারপরে আমরা বলি 3 মাস হয়ে গেছে, টাকা পয়সা দাও, তাও দেয় না, বলে দিচ্ছি, শনিবারে দিচ্ছি, রবিবারে দিচ্ছি, কত শনিবার গেল, যখন 2-3 শনিবার হয়ে গেল, এখন আমি বলছি শনিতে খেয়ে নিয়েছে, শনিতে খেয়ে নিয়েছে, আর আমার মেয়ে ফেরবে না বলি ওই শেষ। তারপর বলছে এখন বলছে তোর মেয়ে কম না চলে গেছে, কি হয়েছে বলতে পারি না আমরা। আমি বলছি না তুমি বিক্রি করে দিয়েছ, আমার মেয়ে তুমি যা হয়েছে হয়েছে, আমার টাকা পয়সার দরকার নেই, আমার মেয়ে বিক্রি করে দিয়েছে, কি করে দিয়েছে, আমার মেয়ে ফেরিয়ে দিয়ে যাও, আমার টাকার দরকার নেই। বাচ্চার সাথে কথা বললেও সেই বাচ্চার সাথে আর কথা বলায় না আমাদের। আমার বাচ্চা বলছে আমার মা বাড়ি যাব, আমার যেতে দিচ্ছে না। আমার বলতেছে বলে 1 মাস হলে আর পয়সার মেয়ে একসাথে দিয়ে আসবো, যদি থানা কোর্ট কাছারি করিস মেয়ে পাচার করে দিয়ে আর আমরা থানায় লড়বো, সব থানা আমাদের হাত আছে, এই করতেছে ওরা। আমার কে বলছে? বলছে সেরাজুল। দালার নাম কি? সেরাজুল। সেরাজুল? সেরাজুল মিস্ত্রি। আর তোমার মেয়ে কোথায়? আমার মেয়ে দিল্লি। তোমার বন্ধুর নাম কি? ওর নাম সরতাজ। ওই যে সঙ্গম বিহারে থাকে? হ্যাঁ। তোর সাথে আমার অনেক কথা বলার আছে, পরে বলবো। আগে এটা বল, এর বাচ্চা কোথায়? বাচ্চা ঘরে আছে, সঙ্গম বিহারে আছে। তো চল চল চল। গেট বন্ধ কেন? সামনের গেটটা বন্ধ করে রেখেছিস কেন? পিছনের গেটটা খোলা কেন? এখান থেকে নিয়ে চল। আচ্ছা 1 মিনিট সময় দিন, বৌদির কাছে আছে আমার। কোথায় সময় দিন, বাড়ি কোথায় বলছি কোথায় রেখেছিস? আমাকে বলতে দিন, তোর বৌদির বাড়ি চল এক্ষুনি বলছি আপনাদের। আর 1 মিনিট সময় দিন, 1 মিনিট সময় দিন আমাকে। মিনা বলেছিল আমি আর কোনো কাজ করব না, আমি অনেক কাজ করেছি, আপনারা কোনো পয়সা দেন না। ও বেচারি 3 বছর কাজ করেছিল, ওকে 1 পয়সা দেয়নি। তো ও বলেছিল দাদা আমার কিছু টাকা লাগবে, আমাকে জামা কাপড় কিনতে হবে, কিছু টাকা পয়সার দরকার। তো ওকে ঘরের মধ্যে ডাকলো, তারপর ওকে জিজ্ঞেস করলো তোর কী চাই বল। তো মেয়েটা তখন বলল আমার টাকা চাই। তাতে ওরা বলল এখন আমাদের কাছে টাকা নেই, যখন তুই গ্রামে যাবি তখন তোকে টাকা দিয়ে দেবো। তারপর দাদা ওকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ঘরের দরজা ছিটকানি তুলে দিল।
আর তারপর কি করলো না, জোর করে মাটিতে ফেলে ওর চুলের মুঠি ধরে ওকে এমনভাবে মারতে লাগলো যে ওর মাথা ফেটে ঝরঝর করে রক্ত বেরোচ্ছিল। ও তারপর ওকে বলল যে আমি তোর সাথে শোবো। মেয়েটা তখন রাজি না হওয়ায় ওর কামিজটা টেনে তখন ধরে ছিঁড়ে দিয়েছিল। ও সালোয়ার ছিঁড়ে দিয়েছিল, ওর কামিজটাও এমনকি ছিঁড়ে দিয়েছিল এবং ওর শরীরে হাত দিচ্ছিল। মেয়েটা আমাকে এগুলো নিজে বলেছে। নন্দনবাবু যখন ফোন করেছিল তখনই বলছে হ্যাঁ মেয়ে এখানে আছে। কার হাত দিয়ে নিয়েছে না রঞ্জিতের হাত থেকে আমরা নিয়েছি। রঞ্জিতের সঙ্গে কথা বললো, রঞ্জিত বলল যে আমি এই কদিনের মধ্যে মেয়ে পাঠিয়ে দেবো। আবার আমাকে খুব হুমকি দিয়েছে যে আমরা এইসব বাজে লাইনে কাজ করি না, আমরা ভালো, আমরা তমুক, আমাদের কাছে মেয়ে চেয়েছো, মেয়ে দেবো না, কমল টাকা নিয়েছে, মেয়ে এখান থেকে যাবে না, আমরা এরকম পাচারি করি না, আমরা এরকম এই লাইনের না, আপনি যা পারবেন করবেন, আমরা মেয়ে এখন দেবো না। আমরা থানা পুলিশকে দিয়ে কাজ করি। আপনি থানায় যাবেন না কোন অফিসে যাবেন, যান, আমরা কোনো ভয় পাই না, আপনারা যা খুশি তাই করুন, রঞ্জিতে দেখা হয়েছিল একদিন, কমলদাস মানে মালঞ্চে ওই তুই আপনার এখান থেকে নিয়ে গেছে মেয়েটা। বয়ানমারির বাড়িটা জানেন? বাড়িটা না দিল্লি থেকে নিয়ে এসেছে। আপনার मारे गाड़ी में बैठ, मेरे गाड़ी में ये गाड़ी है बस। ওরা 6-7 মাসের মাইনে একেবারে নিয়ে যেত, কিন্তু আমার বেলাতে ও সেটা করেনি, কারণ ওকে পালাতেই হতো। আর ও তো পুরো এজেন্সি বন্ধ করে পালালো। পরে আমি যখন পুলিশকে চেনাতে নিয়ে গেলাম তখন ও পালিয়ে গেছে। দরজা দিয়ে যখন ভেতরে ঢুকলাম, যখন আমার বাকি বন্ধুদের দেখতে পেলাম, তখন পুরো ব্যাপারটা জানতে পারলাম। রাস্তাটা বদলে গিয়েছিল, জায়গাটাও বদলে গিয়েছিল। পাঞ্জাবি বাগ। পঁচিশ দিন থাকার পর নিয়ে আসি উত্তরাখণ্ডে থেকে। ওখান থেকে আমি পালিয়ে এসে আমাকে বিক্রি করে দেয়। তারপরে বিক্রি করে দেওয়ার পর ওখান থেকে পালিয়ে এসে একটা ছেলের কাছে গিয়ে তাকে আমি দাদা বলি, সেখানে থেকে ফোন করার পর বাড়ির থেকে আমাকে আনতে যায় আমার দাদা আনতে গেছিলো, আর চাপড়া থানা থেকে পুলিশ গেছিলো। আসার পর শুরুতে তো সবাই ভালোই রেখেও ছিল। প্রথম 1 মাস তো আমাকে খুবই ভালো রেখেছিল। তারপর আমার ওপর এত জুলুম করেছিল, তাও আমি 3 বছর সহ্য করেছি। কষ্ট করেই ছিলাম, তারপর আর সহ্য করতে পারিনি, আমি পালিয়ে গিয়েছিলাম।
আমার শক্তি কোনো প্রকার হিংসাত্মক অথবা অসাংবিধানিক কাজে লাগাবো না। আমি অনুশীলনের মাধ্যমে যা শিখেছি সেটা আমার সুরক্ষার সাথে আমার দেশ ও সমাজের সুরক্ষার কাজে লাগাবো। জয় হিন্দ, জয় ভারত, জয় ঝাড়খণ্ড। আমি শুধু বলবো যে বাচ্চাদের দিয়ে যেন কেউ কাজ না করায়। কাজ করাবার থাকলে লোক রাখো, বা 18 বছরের বেশি যাদের বয়স তাদের ডাকো। বাচ্চারা তো পড়বে। যদি ওদের বাচ্চাদের দিয়ে এরকম করানো হয় তো ওদের কেমন লাগবে? আমি তো এখন গ্রামে যেতে চাই, আর কোনোদিন দিল্লিতে ফিরেও আসবো না। আমার দিল্লি দেখার খুব শখ ছিল। মনে হতো জানি না ওখানকার লোকরা কেমন হবে, কীরকমভাবে থাকে, এইসব ভেবে আমি দিল্লি দেখতে এসেছিলাম। কিন্তু তারপর যা দেখলাম, দিল্লি এত নোংরা জায়গা যে লোকে থুতু ফেলে চলে যায়। আচ্ছা বলো তো, বাচ্চাদের কি কি অধিকার আছে? একটা তো লেখাপড়া আর খেলাধুলো, এই দুটো খুব দরকারি। তার সাথে খাওয়া দাওয়া। আর আজকাল যা চলছে চারিদিকে, বাচ্চাদের দিয়ে শিশুশ্রম, এটা কিন্তু খুবই বড় অপরাধ। তো শিশুশ্রমের বয়স কত বলে তোমার মনে হয়? শিশুশ্রমের বয়স 18-র নিচে হলে হয়। তার আগে কি হওয়া উচিত? এর আগে ছোটবেলার খুশি থাকা উচিত।